সৌদি, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে যে মক্কা সামরিক জোট তৈরি হয়েছে, এই সামরিক জোটের ভবিষ্যৎ কি? আদৌ কি এই জোট মুসলিম বিশ্বের স্বপ্ন পূরণ করতে পারবে? এই প্রশ্নের মূল কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র, যারা এতদিন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বিক্রির খেলা করে আসছিল। আমেরিকা বিগত 70 বছরে অন্তত 20 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা রোজগার করেছে শুধুমাত্র এই পারস্য উপসাগরীয় দেশগুলির কাছ থেকে। সেই ব্যবসা ইতিমধ্যেই ইরানের হাতে মার খেয়ে ইরান যুদ্ধে আমেরিকা পরাস্ত হবার পর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এতদিন আমেরিকার সামরিক ছাতাকে ভরসা করে আসছিল, সেই ভরসা কিন্তু ভেঙে চুরমার। ফলে সৌদি আরবের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলো এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে। আর এই বিকল্প নিরাপত্তা যখনই খুঁজতে যাবে সৌদি আরব, আমেরিকা যুক্তরাষ্ট্র সামনে এসে দাঁড়াবে বাঘের মতো। কারণ আমেরিকার সাম্রাজ্যের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই মধ্যপ্রাচ্যের মাটিতেই। যদি সৌদি আরব আগামী দিনে তার নিরাপত্তা শক্তিকে বাড়াতে পারে, তাহলে ধীরে ধীরে পেট্রোলিয়াম যে আমেরিকান ডলারে বিক্রি করার ঐতিহ্য এতদিন অনুসরণ করছিল সৌদি আরব, সেই রীতিতে ছেদ পড়বে এবং মার্কিন সাম্রাজ্য একদিকে সামরিক ঘাঁটি ভেঙে যাওয়া, অপরদিকে ডলারের সাম্রাজ্য ভেঙে পড়লে আমেরিকার অস্তিত্বই থাকবে না। তাই এই মুহূর্তে আমেরিকা এই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান জোটের প্রধানতম শত্রু হতে পারে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, ইসরায়েল হলো আমাদের তিনজনের শত্রু। তাই এই জোটের প্রধান লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে শক্তি তৈরি করা। খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি, মধ্যপ্রাচ্যে যে বিষ বাষ্প ছাড়ছে ইসরায়েল, ক্রমশ তার গ্রেটার ইসরায়েলের স্বপ্নকে বাস্তব করবার জন্য যেভাবে অন্তহীন যুদ্ধ করছে ইসরায়েল, সেই যুদ্ধ থামানো বড়ই দরকার। তাই এই মুসলিম জোট তারা আগামী দিনে প্রধান পাখির চোখ করবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা। তাই ইসরায়েল তার গ্রেটার ইসরায়েলের স্বপ্নকে সত্যি যদি করতে চায়, সেই ক্ষেত্রে এই জোট তার কাছে প্রধান হুমকির কারণ হতে পারে। মাস দুয়েক আগেই বেঞ্জামিন নেতানিয়াহু, এই অভিশপ্ত নেতা, জানিয়েছিল যে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলি যে জোট তৈরি হতে যাচ্ছে, সেই জোটের বিরুদ্ধে সে অপর একটি জোট তৈরি করছে। বেঞ্জামিন নেতানিয়াহু যার ভয় করছিলেন, সেই জোট কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাই এই জোটকে ভাঙার জন্য সব রকম প্রচেষ্টা ইসরায়েল আগামী দিনে করতে থাকবে। এখন প্রশ্ন হলো, এই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যে জোট, পারবে কি ইসরায়েলের সঙ্গে পাঙ্গা নিয়ে তাদের মধ্যেকার এই জোটকে বাঁচিয়ে রাখতে? আরো একটি খচখচানি আমাদের মধ্যে কাজ করছে যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই প্রথম জোট করলো এমন কিন্তু নয়। অতীতেও তারা জোট করেছিল, সেই জোট তারা ধরে রাখতে পারেনি নিজেদের মধ্যে পারস্পরিক কোন্দল, অবিশ্বাসের কারণে। যদিও এখন পৃথিবীর ভূ রাজনীতি একেবারে বদলে গেছে। আমেরিকা ইতিমধ্যেই ইরানের হাতে পরাস্ত হয়েছে এবং ইসরায়েল তার ভয়ঙ্কর বিষ দাঁতকে প্রকাশ করে গাজা ভূমিতে গণহত্যা চালিয়ে প্রায় 80,000-এরও অধিক মানুষকে খুন করেছে ইসরায়েল। তাই বর্তমান পৃথিবী যে বাস্তব চাহিদা, আগের তুলনায় এখন আমূল বদলে গেছে। চলুন এই পরিস্থিতিতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করি যে এই ইসলামিক নেটোর ভবিষ্যৎ কি, সত্যি কি পারবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে মোকাবেলা করে এই জোট টিকে থাকতে, এবং মুসলিম বিশ্ব যে স্বপ্ন দেখে আগামী দিনে খিলাফতের মতো না হলেও অ্যাটলিস্ট পৃথিবীতে প্রধান মুসলিম যে দেশগুলো আছে, সেই দেশগুলো ঐক্যবদ্ধ হবে মুসলিম স্বার্থের প্রশ্নে, সেটাও কি হওয়া সম্ভব? চলুন বোঝার চেষ্টা করি। সকলকে শুরুতে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব আজকে, তা হলো ইরান যে মার মেরেছে আমেরিকাকে, সেই মার সব দিক থেকে ঐতিহাসিক। এতদিন ধরে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো আমেরিকাকে হপ্তা দিয়ে আসছিল, তাদেরকে প্রতিরক্ষা দেবে আমেরিকা এই আশায়, যাকে ইংরেজিতে বলা হয় সিকিউরিটি আমব্রেলা। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো প্রতি বছর বিপুল পরিমাণের টাকা আমেরিকা যুক্তরাষ্ট্রকে দিয়ে আসছিল। কিভাবে দিয়ে আসছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র এই সামরিক ব্যবসাকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছিল। প্রথমত আমেরিকায় পৃথিবীর সবচাইতে শক্তিশালী সামরিক কোম্পানিগুলো অবস্থান করছে, যাদের নাম আপনারা অনেকেই জানেন: বোয়িং, নর্থরপ গ্রুম্যান, আরটিএক্স কর্পোরেশন, লকহিড মার্টিন ইত্যাদি। এই সামরিক কোম্পানিগুলো
সারা পৃথিবীতে অস্ত্র ব্যবসার যে রমরমা ব্যবসা করত, সেই ব্যবসাকে আমেরিকার সরকার সুপরিকল্পিতভাবে গড়ে তুলেছিল। প্রথমত সৌদি আরবকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার দেশের সমস্ত ঝুঁকির দায় নিলাম আমরা, তুমি তেল উত্তোলন করো আর বিক্রি করো, প্রতিরক্ষা দেবো আমরা, বিনিময়ে তোমার দেশে আমেরিকার একটি সামরিক ঘাঁটি থাকবে, যে সামরিক সৈন্যরা থাকবে তাদের বেতন দিতে হবে তোমাকে, আমি পাঠাবো সেনা। এবং সৌদি আরবে আমেরিকার সেনারা যখন সরাসরি সরেজমিনে উপস্থিত থাকছে, তখন সৌদি আরবে যত তৈল শোধনাগার তৈরি হয়েছে, যত ব্যবসায়িক পরিকাঠামো তৈরি হয়েছে, তার বড় বড় টেন্ডারগুলো পেয়ে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে আমেরিকা থেকে ঝাঁকে ঝাঁকে ইঞ্জিনিয়ার, কলা কুশলী ব্যক্তিরা তারা সৌদি আরবের মোটা মাইনের চাকরিগুলো পেয়ে গিয়েছে। তাহলে একদিকে আমেরিকার সৈন্য যার বেতন গুনছে সৌদি আরব, আমেরিকা থেকে অস্ত্র কিনছে সৌদি আরব, বহু রকমের অস্ত্র কিনে আসছে বিগত 70 বছর ধরে। সেই এতদিন ধরে সৌদি আরব তেল বিক্রি করে টাকা গুনেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। অপরদিকে তেল যখন সৌদি আরব পৃথিবীর অন্য রাষ্ট্রকে বিক্রি করছে 10 টাকা লিটার, সেই তেলকেই আমেরিকাকে বিক্রি করতে হচ্ছে 8 টাকা বা কিংবা 7 টাকায়। বিপুল পরিমাণে কনসেশন দিতে হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। তার কারণ আমেরিকা সৌদি আরবের সুরক্ষাদাতা। ঠিক এইভাবে গোটা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের কাছ থেকে আমেরিকা এতদিনে নিরাপত্তা ছাতা প্রদান করার নাম করে বিপুল পরিমাণের হপ্তা লুটেছে। সেই টাকার পরিমাণ কত? সেই টাকার পরিমাণ 19.2 ট্রিলিয়ন। এই টাকা এত ব্যাপক যে চীনের বর্তমান অর্থনীতির যে সাইজ, তত পরিমাণ টাকা এই আরব দেশগুলি আমেরিকাকে দিয়েছে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত। যে আমেরিকা গাছের গোড়ারটা এবং গাছের আগারটা দুটোই খেয়েছে। সৌদি আরবের মতো দেশগুলো যখন বিশ্বের বাজারে তেল বিক্রি করেছে, সেই তেল বিক্রি করেছে ডলারে, অন্য কোনো মুদ্রায় না, এক এবং একমাত্র মার্কিন ডলারে। অতএব পেমেন্ট যখন আমেরিকা থেকে আসছে, সেই টাকা প্রলুব্ধ করা হয়েছে আরব দেশগুলোতে যে আমেরিকাতে ইনভেস্ট করো, তাহলে তোমার লাভ হবে অনেক। এইভাবে 7.5 ট্রিলিয়ন পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে আমেরিকার বাজারে। আমরা দেখছি উইপেনরি, অ্যামিউনিশন এবং বেস সাপোর্ট, অস্ত্র শস্ত্র এবং বেস গড়ে তোলার বিষয় নিয়ে আমেরিকা পেয়েছে 2.4 ট্রিলিয়ন টাকা, বিপুল পরিমাণের টাকা। অপরদিকে আমেরিকা যেহেতু এই সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনে তাদের সেনাবাহিনীকে পাঠিয়েছে, এই মহানুভবতার জন্যে আমেরিকাকে এই আরব দেশগুলি টাকা দিয়েছে কত? $500 বিলিয়ন। বাংলাদেশ এক বছরে যত উৎপাদন করে তার থেকেও বেশি পরিমাণ টাকা দিয়েছে শুধুমাত্র সেনাবাহিনী রাখার জন্য এই আরব দেশগুলি। অয়েল কনসেশন, যে কথা বলছিলাম, অন্য দেশকে যখন তেল বিক্রি করছে একটা নির্দিষ্ট দামে, তখন আমেরিকাকে অনেক বেশি কনসেশন দিতে হয়েছে। 1.8 ট্রিলিয়ন টাকার ছাড় পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সার্ভিস পেমেন্টস টু ইউএস সিটিজেন্স, আমেরিকার অসংখ্য কর্মচারী আরব দেশগুলোতে একচেটিয়া চাকরি করেছে। বাংলাদেশ বা ভারত থেকে যারা সৌদি আরবে চাকরি করে, বড়জোর তারা উট চড়িয়েছে, কাগজ কুড়িয়েছে, কিংবা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করেছে। আর যারা সৌদি আরবের বাড়িতে ভৃত্যের কাজ করেছে, কাজ তো করেছে, পিঠে মারও খেয়েছে বিস্তর। অপরদিকে আমেরিকার মানুষেরা যারা সৌদি আরবে চাকরি করেছে, তারা রাজ পরিবারের সদস্যদের মতো সমস্ত সুবিধা ভোগ করেছে সৌদি আরবে। আর মুসলিম কর্মচারীরা সৌদি আরবে শুধু পিটুনি খেয়েছে। আর তারা কত বেতন পেয়েছে? 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণের টাকা বেতন হিসেবে আমেরিকার মানুষ লুট করেছে সৌদি আরব থেকে, এই আরব দেশগুলি থেকে। ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস অ্যান্ড সার্ভিসেস, আরব দেশগুলোকে শিল্পোন্নত করার নামে, নতুন নতুন প্রকল্প খোলার নামে আমেরিকায় গিয়েছে প্রায় 1.9 ট্রিলিয়ন। 2 ট্রিলিয়ন পরিমাণ মার্কিন ডলার টাকা গিয়েছে এই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে। পরিশেষে আনএক্সিকিউটেড প্রমিসেস, আরব দেশগুলির বাদশারা, তাদের কাছে প্রচুর পরিমাণে নগদ টাকা রয়েছে। সেই নগদ টাকা আমেরিকার বিভিন্ন ব্যবসাতে আগামী দিনের নিয়োগ করবে, সেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছে প্রায় 4 ট্রিলিয়ন ডলার। মজার বিষয়টা এই যে আমেরিকা বর্তমান পৃথিবীতে প্রায় 800-র মতো সামরিক ঘাঁটি রয়েছে। যদিও সেই সংখ্যা ইরানের মারে কিছুটা কমেছে বলে সাম্প্রতিক জানানো হচ্ছে। 750 সামরিক ঘাঁটি রয়েছে গোটা বিশ্বব্যাপী। তো মধ্যপ্রাচ্য থেকে সব থেকে বেশি টাকা রোজগার করলেও সাউথ কোরিয়ার মতো দেশগুলো, জাপানের মতো দেশ
এমনকি আফ্রিকা মহাদেশের কিছু দেশে ছড়ানো রয়েছে আমেরিকার ঘাঁটিগুলো। সমস্ত ঘাঁটি থেকে একইভাবে ব্যবসা করে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই ইরানের হাতে মার খেয়ে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই একটি গল্প তৈরি হয়ে গেছে। সৌদি আরব কিংবা কাতার, এমনকি কুয়েতের বাদশারাও এখন খুব স্পষ্টই বুঝতে পারছে যে আমেরিকা আর বেশি দিন মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্রকে সিকিউরিটি দিতে পারবে না, কারণ তার নিজেরই কোনো নিরাপত্তা নেই এখন মধ্যপ্রাচ্যে। তাই মধ্যপ্রাচ্যে এই বিপুল টাকার ব্যবসা কিন্তু এখন হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে সৌদি আরবের। সামরিক ঘাঁটি, অস্ত্র ব্যবসা, এই খাতগুলো থেকে আমেরিকা যে রোজগার করত, সেই রোজগার কিন্তু এখন দফা রফা। এবং যদি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান তারা যে মিউচুয়াল ডিফেন্স ডিলে স্বাক্ষর করেছে সেটা যদি কার্যকরী হয়, তাহলে আমেরিকার জন্য আরো বড় বিপদ। এক নম্বর বিপদ আমরা আলোচনা করেছি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আমেরিকার যে অস্ত্র ব্যবসা, সেই ব্যবসা মার খাবে। 2 নম্বর, ডি-ডলারাইজেশন ইন ইফেক্ট। আমেরিকা সাম্রাজ্যের সবচাইতে বড় শক্তি দুটি, একটি অবশ্যই পেট্রোডলার। সৌদি আরব তথা ওপেক দেশগুলির তেল বেচা কেনা করা হয় আমেরিকার মুদ্রা ডলারে। এই ডলারের মাধ্যমে আমেরিকা তার অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিল। এখন সৌদি আরব ধীরে ধীরে তার যদি সামরিক শক্তিকে বাড়াতে পারে, তাহলে ইতিমধ্যে আমরা জানি যে চীনের সঙ্গে সৌদি আরব ইউয়ানে ব্যবসা করছে। তার যে তেল বিক্রি করছে চীনকে ডলারে নয়, বড় একটা অংশ তেল বিক্রি করে ইউয়ানে। আর আগামী দিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় থেকে সৌদি আরব বাঁচতে পারে, আশা করা যাচ্ছে আগামী দিনে বিপুল পরিমাণে তেল বিক্রি করা হবে ডলার ভিন্ন অন্য কারেন্সিতে। আর তাই যদি শুরু হয়, আমেরিকার ঘোরতর বিপদ আছে এতে। ডাইভেস্টমেন্ট, যদি ডলারে তেল বিক্রি না হয়, তাহলে নতুন নতুন টাকা আমেরিকার বাজারে বিনিয়োগ করা হবে না, বরং যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেই টাকাকে তুলে এনে বিশ্বের অন্যান্য নিরাপদ বাজারে ইনভেস্ট করা হবে। আমেরিকার মাথার উপরে 40 ট্রিলিয়নের যে ঋণ ঝুলছে, যে কোনো সময়ে আমেরিকার বাজার দেউলিয়া হয়ে যেতে পারে। তাই আশঙ্কারও তীব্র হচ্ছে। কাতারের মতো দেশ যারা আমেরিকার বাজারে বিপুল পরিমাণের বিনিয়োগ করে রেখেছে, সেই টাকা আগামী দিনে উঠতে শুরু করবে। ফল অফ ইউএস কোম্পানিজ। আর যদি এমন হয়, আমেরিকার অনেক কোম্পানি আগামী দিনে বড়সড় অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। এবং ফল অফ ইউএস এম্পায়ার। আপাতত দৃষ্টিতে এই জোটকে খুব তুচ্ছ মনে হলেও এর লং টার্ম ইফেক্ট আমেরিকার সাম্রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে। আমেরিকার সাম্রাজ্য হুমকির মুখে পড়তে পারে। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাঘের মতো ভয়ঙ্কর হয়ে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, এই 3 রাষ্ট্রকেই নানান রকম প্রেসার প্রয়োগ করবে, যাতে করে তার সাম্রাজ্যের কোনো ঝুঁকি তৈরি না হয়। তবে এই গল্পের আড়ালে অপর ভয় অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। ইতিমধ্যেই বিশ্বে বাণিজ্য শক্তি হিসেবে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে চীন, এবং যে গতিতে চীন এগোচ্ছে, সামরিক ক্ষেত্রেও চীন আমেরিকাকে পাঙ্গা নেবার জায়গায় চলে এসেছে। যে দেশগুলি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই জোট তৈরি করছে, তাদের পেছনে শি জিনপিং এর হাত নেই তো? যদি আমেরিকা তার সামরিক ছাতাকে গুটিয়ে নেয়, নতুন করে ছাতা ধরতে কে হাজির হবে? নিশ্চয়ই চীন। কারণ ইরানের পেছনে কোন দেশ আছে গোটা পৃথিবী জানে। চীন, রাশিয়া যে রয়েছে আড়ালে, যে আমেরিকার বিরুদ্ধে লড়াই, সেই লড়াই চীন রাশিয়া করছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সৌদি আরবের মতো দেশগুলো যদি আগামী দিনে চীনের সঙ্গে বন্ধুত্বের হাতকে শক্ত করে, তাতেও কিন্তু আমেরিকার জন্য রীতিমতো বিপদ। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যে কোনো মূল্যে এই জোট যাতে ব্যর্থ হয়, তার সব রকম চেষ্টা করবে। আমেরিকা তো চেষ্টা করবেই, তবে মধ্যপ্রাচ্যে যে দেশ ডাইরেক্টলি আগেই অ্যাফেক্টেড হবে এই জোটের দ্বারা, তার নাম ইসরায়েল। ইসরায়েলকে বর্তমানে শক্তিশালী করবার জন্য মরণপণ চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেই ইসরায়েলের সাথে আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো, এই 3টি রাষ্ট্রকে আব্রাহাম অ্যাকর্ডে সই করতে একরকম বাধ্য করেছিল। আর সেই চুক্তির জেরেই আরব আমিরাতের সাথে ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছিলেন খুব জোরের সাথে, যে সৌদি আরব ইসরায়েলের সাথে এই আব্রাহাম অ্যাকর্ডে সই করুক এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক। এটাই ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন
F-35 বিক্রি করার প্রলোভন দিয়ে আরো এক গুচ্ছ সামরিক প্রস্তাব দিয়েছিল সৌদি আরবকে। যদি সৌদি আরব ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে সই করে নেয় তাহলে আমেরিকার মতো আর কোনো দেশ খুশি হবে না। বর্তমানে যখন পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই তিনটি রাষ্ট্র চুক্তি স্বাক্ষর করছে কবে? 7ই আগস্ট। আর ঠিক তার আগের দিন 6ই আগস্ট মোহাম্মদ বিন সালমান পারস্য উপসাগরীয় দেশগুলোকে পাশে বসিয়ে তিনি ইসরায়েলের বিরুদ্ধে চরমতম বার্তা দিলেন, নিন্দা প্রকাশ করলেন গাজাতে গণহত্যা চালাবার জন্য। ঠিক তারপরের দিন যখন এই চুক্তি হলো, একটি কথা খুব স্পষ্ট, সৌদি আরব আর যাই করুক ইসরায়েলের সাথে সেই আব্রাহাম অ্যাকর্ডে আর কোনো অবস্থাতেই সই করবে না, বরং ইসরায়েলের বিরুদ্ধে শক্তি সংগ্রহ করার চেষ্টা করবে সৌদি আরব। তার অন্যতম কারণ এই, সৌদি আরব রাষ্ট্রের একটা বড় সীমানাকে দখল করার স্বপ্ন দেখে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল সাম্রাজ্য গড়ে তুলবার জন্য। ফ্রম দ্য রিভার টু দ্য সি, আপনারা যারা দেখেছেন ইসরায়েলের পতাকা, ওপরে এবং নিচে যে নীল দাগ, ওপরে একটি নদী, নিচটা সাগর, ভূমধ্য সাগর থেকে ইরাকের টাইগ্রিস নদী পর্যন্ত যে বিস্তীর্ণ মধ্যপ্রাচ্যের ভূখণ্ড সবটাকে দখল করতে চায় ইসরায়েল, যার মধ্যে রয়েছে সিরিয়া, যার মধ্যে রয়েছে লেবানন, যার মধ্যে রয়েছে জর্ডন, যার মধ্যে রয়েছে মিশরের একটা অংশ, রয়েছে সৌদি আরব, আর অবশ্যই রয়েছে তুরস্কের একটা অংশ। এই সমস্ত দেশগুলোকে দখল করে এই লাল রঙের যে আপনার ছবি দেখছেন, এই বিস্তীর্ণ সাম্রাজ্য গড়ে তুলতে চায় ইসরায়েল। আর এই কারণেই অন্তহীন যুদ্ধ লড়া, একটার পর একটা দেশ, প্যালেস্টাইনকে তো খেয়েইছে, এখন পাশাপাশি দেশগুলোকে খেতে চাইছে ইসরায়েল। তবে সেই যাত্রায় ইসরায়েলের সেই ঘৃণ্য স্বপ্নকে বাস্তবায়ন করার পথে বড় সড় বাধা হতে পারে এই মক্কা সামরিক চুক্তি। তাই ইসরায়েল মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এই জোটকে ভাঙার জন্য, তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার calls Israel a common threat after signing defense pact with Turkey and Saudi Arabia. সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে চুক্তি করবার পরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন যে আমাদের প্রত্যেকের একমাত্র শত্রুর নাম হচ্ছে ইসরায়েল। আবার তুরস্ক, টার্কি সেজ ইরান নট টার্গেট অফ প্যাক্ট উইথ সৌদি আরবিয়া অ্যান্ড পাকিস্তান। খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। হাকান ফিদান জানিয়েছেন যে আমাদের এই জোট আর যাই হোক ইরানের বিরুদ্ধে নয়, তার বড় প্রমাণও রয়েছে আমাদের কাছে। ইরান যুদ্ধ শুরু হবার আগেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি কিন্তু হয়েছিল এই নেটোর আর্টিকেল 5 এর আদলেই। যুদ্ধের সময় সৌদি আরব একাধিকবার আক্রান্ত হয়েছে ইরান এবং ইরানের প্রক্সির দ্বারা, এমনকি আজকের দিনেও আক্রান্ত হয়েছে হুথির দ্বারা সৌদি আরব। কিন্তু হুথির বিরুদ্ধে কিংবা ইরানের বিরুদ্ধে পাকিস্তান কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। সৌদি আরবকে রক্ষা করবার জন্য ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে যাবার বিন্দু মাত্র ইঙ্গিতও কিন্তু পাকিস্তান দেখায়নি। আর যদি দেখাতো তাহলে পাকিস্তান ইরানের সাথে আর আমেরিকাকে একসাথে করে যে সমঝোতা করার চেষ্টা করছিল, যে মৌ স্বাক্ষর করেছিল, সেইটা কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ ইরান পাকিস্তানের এই শত্রুতা বুঝতে পারলে তাকে কোনোভাবেই মধ্যস্থতাকারী বলে মানত না। তাছাড়া সৌদি আরবও পাকিস্তানকে কিন্তু একবারও ডাকেনি যে ইরানের বিরুদ্ধে আমরা চলো যুদ্ধ করি, এ কথা সেও বলেনি, কারণ এইরকম যুদ্ধ লড়া সৌদি আরবের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। আমরা তো দেখলাম যে আমেরিকা এবং ইসরায়েল তারা নিঃসন্দেহে চেষ্টা করবে মুসলিম বিশ্বে তৈরি হওয়া যে নেটো সদস্য আগামী দিনে মিশর হবে, কাতার হবে, আস্তে আস্তে নতুন নতুন দেশ যুক্ত হবে। এমনকি সব কিছু যদি ঠিকঠাক থাকে, হতেও পারে একদিন ইরানও এই বৃহত্তর মুসলিম জোটের শরিক হবে। আমরা জানি না সেটা কোন দিকে ভবিষ্যৎ মোড় নেয়, তবে সেই জোট তৈরি হতে পারে। তবে এর মধ্যে মুসলিম বিশ্বের কিছু নিজস্ব সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এবার বোঝার চেষ্টা করি। অতীতে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঠিক এতটা শক্তিশালী না হলেও একটা সামরিক চুক্তি হয়েছিল 1982 সালে, যে চুক্তির নাম ছিল বাইল্যাটারাল সিকিউরিটি প্রোটোকল। পারস্পরিক সামরিক একটা প্রোটোকলে স্বাক্ষর করেছিল সৌদি আরব এবং পাকিস্তান। পরবর্তীকালে 2014 সালের দিকে যখন হুথির সঙ্গে সৌদি আরবের মারাত্মক সম্পর্কের অবনতি হয় এবং হুথির সঙ্গে সৌদি আরব যুদ্ধে অবতীর্ণ হয়, যখন যুদ্ধ ভয়াবহ আকার নেয়, সৌদি আরব যখন রীতিমতো কোণঠাসা হয়ে যায়, সেই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন নওয়াজ শরীফ ছিলেন। নওয়াজ শরীফকে সরাসরি আহ্বান করা হয় যে আপনাদের কিছু মিলিটারি ফোর্স আমাদের দিন, পাইলট পাঠান, যুদ্ধ বিমান দিন, আমরা এই হুথিকে দমন করব। তখন নওয়াজ শরীফ খোলাখুলি বলেন যে ঠিক আছে, আমরা দেখি
আমরা পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করি, যদি পার্লামেন্টে মঞ্জুরি পেয়ে যাই অবশ্যই আমরা পাইলট পাঠাবো। কিন্তু আমরা দেখেছিলাম সেই সময় পাকিস্তানের পার্লামেন্টে আলোচনার পর সরাসরি সৌদি আরবের এই প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়। ইরান যখন পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র, একেবারে গা ছুঁয়ে ছুঁয়ে আছে দুটি দেশ, তখন হুথির বিরুদ্ধে যদি লড়াই যায় পাকিস্তান, তাতে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত হবে। ইরানকে চটিয়ে সেই সময়েও পাকিস্তান কিন্তু হুথির বিরুদ্ধে লড়াইয়ে যায়নি। আর তারপরে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে সেই চুক্তিকে বাতিল করে দেয়, বিপুল পরিমাণে আর্থিক সাহায্য দিয়েছিল পাকিস্তানকে, সেই টাকাও জোর করে শোধ করতে বাধ্য করে পাকিস্তানকে। দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তিক্ততায় পরিণত হয় এবং পরে আমেরিকার সঙ্গে হাত করে সৌদি আরব এই নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে। তারও রাজনৈতিক একটা দুঃখজনক অধ্যায় রয়েছে। তারপর চলুন আমরা দেখি সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের গল্প এইরকম কি আছে। হ্যাঁ, ঠিক একই রকম গল্প রয়েছে সৌদি আরবের সঙ্গেও। 2015তেই সৌদি আরব তুরস্কের সঙ্গে একটি ওই রকম সামরিক চুক্তি করেছিল, যাতে করে বিপদের সময় কাজে লাগতে পারে। ওই সময়ে 2017 সালে আমরা দেখলাম সৌদি আরবের সঙ্গে কাতারের মারাত্মক সামরিক সংঘাত শুরু হয়। কাতারকে চারিদিক থেকে অবরুদ্ধ করবার জন্য তার আকাশপথ, জলপথ এবং স্থলপথ সব দিক দিয়ে ঘিরতে চাইছিল সৌদি আরব, যাতে করে কাতার বিদেশে তেল রপ্তানি করতে না পারে, গ্যাস রপ্তানি করতে না পারে। আর সেই জন্যই তুরস্কের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল সৌদি আরবের পক্ষে। তখন কাতারে তুরস্কের একটি সামরিক ঘাঁটি ছিল, সেই ঘাঁটি যাতে সরিয়ে নেয় তুরস্ক, যাতে করে সৌদি আরব কাতারের উপরে গিয়ে বম্বিং করতে পারে, সামরিক হামলা চালাতে পারে। সেই অনুরোধ করবার পর রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্পূর্ণ উল্টো পথে হেঁটে কাতারে আরো বিপুল পরিমাণের সেনাবাহিনীকে মোতায়েন করা, অস্ত্রশস্ত্র পাঠিয়ে সৌদি আরবের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে সৌদি আরবের সঙ্গে তুরস্কের যে চুক্তি ছিল সেই চুক্তিও কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। এমনকি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে দেখেছি আমরা সিরিয়াতে বাশার আল আসাদকে তুরস্ক এবং সৌদি আরব দুই দেশই উৎখাত করতে চেয়েছিল, কিন্তু সেই যুদ্ধে নামার পর কুর্দিশ বাহিনীকে যখন তুরস্ক ধ্বংস করছে, খুন করছে, সেই সময় দেখেছি সৌদি আরব কুর্দিশ বাহিনীকে অস্ত্রশস্ত্র এবং টাকা দিয়ে সাহায্য করেছে। দুই দেশ দুই পক্ষের শত্রু হয়ে গেছে। আর বর্তমান পরিস্থিতির চাপে পড়ে এখন সেই রাষ্ট্রগুলি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একই নিরাপত্তা ছাদের তলায় আসছে। সৌদি আরবের যে মূল সমস্যা, যে সৌদি আরব তারা নিজেদেরকে স্বাবলম্বী না করে বারবার অন্য দেশের কাছ থেকে সামরিক নিরাপত্তা পাওয়ার চেষ্টা করেছে। আর এই ভাবনায় সৌদি আরবের জন্য বরাবর কাল হয়েছে। তাই ইরানের পক্ষে জানানো হয়েছে যে আপনারা কাগুজে চুক্তি না করে বরং নিজের নিরাপত্তা শক্তি বাড়ান, অস্ত্রশস্ত্র তৈরি করুন এবং নিজেকে নিজেই রক্ষা করুন, তবেই দেখবেন রক্ষা পাবেন। ভিন দেশের উপরে ভরসা করে আপনি নিরাপদ থাকবেন না। তবে নিজেদের মধ্যে অতীত ইতিহাস খুব দুঃখজনক থাকলেও বর্তমান সময়ে পরিস্থিতি বদলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র তার শক্তিকে হারাতে চলেছে, আমেরিকার সাম্রাজ্যের পতন অনিবার্য। তাই এই সময়ে মুসলিম রাষ্ট্রগুলোর এক হওয়া প্রয়োজন তাদের নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্বের প্রশ্নে। সুতরাং আমরা আশা করছি যে এই দেশগুলো তাদের অতীত ইতিহাসকে ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের এক স্বর্ণালী অধ্যায় তারা শুরু করবে। আর এই আলোচনার সাথেই আমরা আজকের ভিডিও শেষ করছি। অবশ্যই দর্শক বন্ধুকে অনুরোধ, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, যাতে করে আমরা পারস্পরিকভাবে আরো সমৃদ্ধ হতে পারি।